ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। 543 minus 400 143 400 minus 353 মানে হচ্ছে 7 5 তাহলে না না, এখানে কোনো অঙ্কের ক্লাস হচ্ছে না। এখানে আমি আর আমার সঙ্গে আছে ইপসা, আমরা একটা জটিল অঙ্ক কষতে বসেছি আজকে। এটা হলো ভোটের অঙ্ক বা জোটের অঙ্কও বলতে পারেন। কি এই অঙ্ক সেটা বোঝার আগে আমরা একটা প্রধানমন্ত্রীর মুখে একটা কথা শুনে নিই, তিনি কি বলেছেন। आपका यहां इतनी बड़ी संख्या में आना ये साफ साफ संदेश दे रहा है एक बार एनडीए सरकार 400 पार। শুনলেন তো প্রধানমন্ত্রী কি বললেন, আপকি বার 400 পার। অর্থাৎ এই লোকসভা নির্বাচনে বিজেপি তথা এনডিএ জোট 400 আসন সংখ্যা পার করবে। গত বছর বিজেপি 2019-এর নির্বাচনে বিজেপি যা আসন সংখ্যা পেয়েছিল সেই তুলনায় এবার কিন্তু টার্গেটটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। আচ্ছা তনিষ্ঠাদি, এই যে বিজেপি বলছে আপকি বার 400 পার, এটার জন্য একটা কনফিডেন্সের দরকার। একদম। এই যে আসন সংখ্যাটাই এরকম ভাবে দাবি করা হচ্ছে যে এত সংখ্যা পাবেই, এনডিএ জোট 400 পাবে আর বিজেপি একাই 350 আসন সংখ্যা পার করবে, 50 পাবে। এটা কিভাবে সম্ভব? দেখ, আমরা কিন্তু 2014-তে যখন প্রথমবার মোদী সরকার ক্ষমতায় আসে তখন কিন্তু আমরা দেখেছি যে বিজেপি একাই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। অর্থাৎ আমাদের টোটাল আমাদের লোকসভার আসন সংখ্যা হচ্ছে 543 আর 273 হচ্ছে মেজরিটি, সরকার গঠন করার জন্য প্রয়োজন হয়। বিজেপি একাই 2014-তে এবং 2019-এ অর্থাৎ শরিকদের ছাড়াই বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতার আসন পেয়েছিল। এবার বিজেপি মানে নিজেদেরকেই নিজেরা চ্যালেঞ্জ করেছে বলতে পারিস, তাই না? বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বল বা অমিত শাহই বল, বারবার কিন্তু বিভিন্ন সভায় গিয়ে তারা বলছেন যে আপকি বার 400 পার এনডিএ সরকার। অর্থাৎ তারা কিন্তু এই বিষয়টাতে জোর দিয়েছেন যে এনডিএ অর্থাৎ জোট শরিকদের নিয়ে বিজেপি এবার 400 পার করবে। আগের বারে অর্থাৎ 2019 সালে আসন সংখ্যাটা কীরকম ছিল সেটা আমরা একটু দেখি, তাহলে বুঝতে পারবো যে বিজেপি কোথায় নিজেদেরকে চ্যালেঞ্জ করতে চাইছে। আগের বার 2019-এ বিজেপি পেয়েছিল মোট 303টি আসন, বিজেপি একা। আর জোট শরিকদের নিয়ে অর্থাৎ পুরো যে এনডিএ শরিকদের নিয়ে মোট আসন সংখ্যা ছিল 353। অর্থাৎ প্রায় 50টার মতো আসন এবার বাড়াতে চাইছে, এটাই কিন্তু লক্ষ্য বিজেপি। এবার যদি আমরা দেখি যে ঠিক জোট শরিকদের মধ্যে কারা বড় শরিক ছিল বা কারা বড় সংখ্যক আসন দিয়েছিল, তার মধ্যে আমরা প্রথমেই দেখব শিবসেনা। মহারাষ্ট্রের একসময় শাসক দল, তারা ছিল জোট শরিক, তারা পেয়েছিল 18টি আসন। এরপর ছিল জেডিইউ জনতা দল ইউনাইটেড, নীতিশ কুমারের দল, তারা পেয়েছিল 17টি আসন। এছাড়া ছিল এলজেপি বা লোক জনশক্তি পার্টি, তারা পেয়েছিল একটা দল 6টি আসন। হ্যাঁ, মোটামুটি এরাই ছিল বড় শরিক। এরপর ছিল শিরোমণি আকালি দল, কম আসন সংখ্যা পেলেও এরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শরিক ছিল, পাঞ্জাবের একটি দল, সেটা আমরা জানি। এছাড়া ছিল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, আপনা দল, এরকম কয়েকটি দল ছিল যারা একটি বা দুটি করে আসন সংখ্যা দিয়েছিল। এছাড়া আরও অনেক জোট শরিক ছিল যারা ভোটে লড়লেও আসন সংখ্যা কিন্তু দিতে পারেনি সরকার গঠনের জন্য। আচ্ছা, এবার আমরা যদি 2019-এর হিসেবের ওপর ভিত্তি করেই তো বিজেপি বলেছে যে 2024 সালে তাদের লক্ষ্যমাত্রা কি, সেক্ষেত্রে আমাদের কিন্তু বিজেপির এবার জোট শরিকের দিকে একবার নজর দিতে হবে। তার কারণ এবার কিন্তু এনডিএ জোটে বেশ অদল বদল হয়েছে। কৃষক আন্দোলনের পরেই জোট থেকে বেরিয়ে গেছে, অর্থাৎ এনডিএ জোট থেকে বেরিয়ে গেছে শিরোমণি আকালি দল। ভোটের ঠিক মুখেই বিজেপি একবার শিরোমণি আকালি দলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সেই জোটটা তৈরি হয়নি। অন্যদিকে একটা গুরুত্বপূর্ণ দল কিন্তু আবার অ্যাড হয়েছে এই জোটে, সেটা হলো টিডিপি।
অন্যতম গুরুত্বপূর্ণ দল এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীও কিন্তু এই টিডিপিরই, চন্দ্রবাবু নাইডু। ঠিক ভোটের মুখে এই জোটটা তৈরি হয়েছে। এবং এক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, অন্ধ্রপ্রদেশে কিন্তু লোকসভা নির্বাচন যেরকম হচ্ছে তার সঙ্গে বিধানসভা নির্বাচনও রয়েছে, এবং দুটো নির্বাচনেই এই দুটি দল জোটে রয়েছে। তো বিজেপি একদিকে যেরকম আমরা যেটা বলে থাকি যে দক্ষিণে বিজেপির ক্ষমতা কিছুটা হলেও কম, সেক্ষেত্রে লোকসভা নির্বাচন যেরকম একটা বড় ফ্যাক্টর হতে চলেছে, সেখানে কিন্তু বিধানসভা নির্বাচনেও বিজেপির আসন বাড়তে পারে। এবারে কিন্তু মানে দক্ষিণের সবকটা রাজ্যেই নরেন্দ্র মোদী বল বা পুরো বিজেপি কিন্তু একটা আলাদাভাবে মনোসংযোগ করেছে যাতে বারবার দক্ষিণ প্রচারে থেকে দেখা আসন গেছে। বাড়ানো যায়। কারণ এই যে বললাম যে আগের বার 353টা আসন পেয়েছিল, এবার যদি 400 পার করতে হয় তাহলে যে জায়গাগুলোতে বিজেপি আসন পায়নি বা জেতেনি সেই জায়গাগুলো থেকে কিন্তু আসন পেতে হবে বিজেপিকে, তবেই 400 পার করতে পারবে। একদমই। আর এই 400 পারের যদি আমরা একটা বেসিক হিসেব করি, সেক্ষেত্রে বিভিন্ন রাজ্যের ভাগেই আমাদের এই হিসেবটা করতে হবে, কারণ এই রাজ্যগুলোই কেন্দ্রে যাওয়ার পথটা তৈরি করছে। তো সেক্ষেত্রে বিজেপিকে সব থেকে বেশি কন্ট্রিবিউট করবে সেটা হলো উত্তরপ্রদেশ, কারণ উত্তরপ্রদেশে আসন সংখ্যা সব থেকে বেশি, 80টা আসন রয়েছে। তার মধ্যে 2019 সালে বিজেপি জিতেছিল 62টি আসন। এইবার কিন্তু বিজেপিকে যদি জিততে হয়, অর্থাৎ 400 পার করতে হয় এনডিএ জোটকে, তাহলে খুব কম করে হলেও 70টা আসনে জয় লাভ করতেই হবে। এবার তারপরেই আমি মহারাষ্ট্রে আসি। মহারাষ্ট্রে কিন্তু এবারে একটা গুরুত্বপূর্ণ মানে অনেক পরিবর্তন, অনেক রাজনৈতিক পালাবদল হয়েছে এর মাঝখানে, পরিবর্তন ফলে হয়েছে। মহারাষ্ট্রের দিকে কিন্তু আলাদাভাবে একটা নজর রাখতে হবে এবং সেখানে নিশ্চয়ই একটা আলাদা হিসেবও করছে বিজেপি। হ্যাঁ, তার কারণ মহারাষ্ট্রে 48টা আসনের মধ্যে বিজেপি 2019-এর নির্বাচনে জিতেছিল 23টা দল। সেই সময় শিবসেনা জোট শরিক ছিল। এইবার শিবসেনা কিন্তু ভেঙে দুখণ্ড হয়ে গেছে। অর্থাৎ আগে যেটা উদ্ধব ঠাকরে দল হিসেবে পরিচিত ছিল, একনাথ শিন্ডে দলের মধ্যেই বিদ্রোহ ঘোষণা করে বেরিয়ে যায়, তারপরে বিজেপির সঙ্গে হাত ধরে তিনি নতুন করে মহারাষ্ট্রে সরকার গঠন করে। এবং এই যে কে আসল শিবসেনা, এই টানাপোড়েনটা আদালত অবধি পৌঁছায়। সেখানে আদালত কিন্তু এই একনাথ শিন্ডে শিবিরকেই স্বীকৃতি দিয়েছে তারাই আসল শিবসেনা। উদ্ধব ঠাকরের শিবসেনার তাহলে কি হবে? তারা আবার রয়েছে ইন্ডিয়া জোটে। অর্থাৎ শিবসেনা মহারাষ্ট্রে যে আসন সংখ্যাটা পেত প্রত্যেকবারের নির্বাচনে, যে আসনগুলোতে জিতে এসছে, সেটা কিন্তু এবার দুভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগ যাবে একনাথ শিন্ডের দিকে, আরেকটা ভাগ যাবে উদ্ধব ঠাকরের দিকে। একদমই। সেক্ষেত্রেও কিন্তু মহারাষ্ট্রে বিজেপি কিন্তু তাদের লক্ষ্যমাত্রাটা অনেকটা হাই সেট করেছে, কারণ এবার আশা করছে 48টা আসনের মধ্যে খুব কম করে হলেও 45টা আসনে নাকি বিজেপি জিতবে। আর দেখ, মানে বড় আসন সংখ্যার রাজ্য বললে কিন্তু আমরা পশ্চিমবঙ্গকে বাদ দিতে পারি না। পশ্চিমবঙ্গ ভীষণ গুরুত্বপূর্ণ এবং পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখে আসছি গত কয়েকটা নির্বাচনে, যে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে অনেক বেশি প্রভাব রয়েছে। ফলে সেখানে বিজেপি এটা একটা চ্যালেঞ্জ। এবং আমরা দেখেছি যে বিজেপির শীর্ষ নেতারা নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, এরকম সমস্ত দিল্লি থেকে শীর্ষ নেতারা বারবার রাজ্যে আসছেন, বারবার রাজ্যে প্রচার করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, উত্তর থেকে দক্ষিণে যাচ্ছেন। এটা নিয়ে যদিও তৃণমূল অনেক রকমের কটাক্ষ করে থাকে, কিন্তু তাতে কিন্তু বিজেপি কোনো খামতি রাখছে না প্রচারে। এবং পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত না? পশ্চিমবঙ্গের আসন সংখ্যা হলো 42। ফলে এই 42টা আসনের মধ্যে একটা বড় সংখ্যক আসন যদি পশ্চিমবঙ্গ থেকে বিজেপি পেতে পারে, তাহলে কিন্তু এই 400 সংখ্যাটায় পৌঁছতে খুব সুবিধা হবে বিজেপি। তুমি দেখো না, গতবার 18টা আসনে জিতেছিল। এইবার যদি বিজেপিকে কেন্দ্রে 400টা আসন দখল করতে হয়, তার জন্য পশ্চিমবঙ্গ থেকে 20 থেকে 22টা, অর্থাৎ 2 বা 4টে আসন খুব কম করে হলেও বিজেপিকে বাড়াতেই হবে। বিজেপি কিন্তু এখানে একটা টার্গেট সেটও করে দিয়ে যাচ্ছে বিভিন্ন সভায় এসে। নরেন্দ্র মোদী তো এসে বলে গিয়েছিলেন যে 42টা আসনই বিজেপি পাবে। তারপরে সেই আসন সংখ্যাটা কমিয়ে 35 করা হলো। অমিত শাহ এসে বলেছিলেন 35, আবার অমিত শাহ কখনো সভায় গিয়ে বলছেন 30। মানে 30 বা 35 এইটা লক্ষ্যমাত্রা সেট করে রেখেছে বিজেপি, যে যাতে এই 400 পার এই সংখ্যাটাতে পৌঁছতে তাদের সুবিধা হয়। আর পশ্চিমবঙ্গের কথা হলে তার সঙ্গে পড়শি রাজ্য বিহারের দিকেও নজর রাখতে হবে, কারণ বিহারে 40টা লোকসভা আসন রয়েছে। এক্ষেত্রে আমরা যদি দেখি 2019-এর নির্বাচনে বিজেপি 17টা আসনে জয়লাভ করেছিল। তখনও জোট সঙ্গী ছিল জেডিইউ। তারপরে জোট থেকে বেরিয়ে যান নীতিশ কুমার, তিনি মহাগঠবন্ধন জোট তৈরি করেন।
আবার এই ভোটের ঠিক মুখেই উনি 2023 সালের শেষ ভাগে আবার সেই জোটটা ভেঙে দিলেন। আবার উনি এনডিএ জোটেই ফেরত এসছেন, তিনি বলেছেন যে এবার আর জোট বদল করবেন না, বিজেপির সঙ্গেই থাকবেন। তো এক্ষেত্রে কিন্তু এই যে বারবার নীতিশ কুমার যে একবার এই জোটে যাচ্ছেন, ওই জোটে যাচ্ছেন, ভোটে তার কোনো ভোটে প্রভাব একটা পড়বে প্রভাব কিনা পড়তে পারে, এটা সেই নিয়ে দিকে প্রশ্ন কিন্তু রয়েছে। রাজনৈতিক মহল নজর রাখছে। আর এরপরে আসবো তামিলনাড়ুর কথায়। আমরা একটু আগেই বলছিলাম যে দক্ষিণের রাজ্যগুলো নিয়ে বিজেপি আলাদাই মনোসংযোগ করেছে, এবং আমরা যদি একটু খতিয়ে দেখি যে বিগত কয়েক মাস ধরে যেভাবে দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপি প্রচার চালাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে যে তাদের একটা আলাদা স্ট্র্যাটেজি আছে। তার মধ্যে এই দক্ষিণের রাজ্যগুলোর মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা রাজ্য হলো তামিলনাড়ু। তামিলনাড়ুতে 2019-এর নির্বাচনে একটিও আসন পায়নি বিজেপি। ফলে এই তামিলনাড়ুর দিকে কিন্তু আলাদাই একটা গুরুত্ব আছে বিজেপির, এবং যেখানে নরেন্দ্র মোদীও একাধিকবার গিয়েছেন, এবং সম্প্রতি বিভিন্নভাবে যে প্রচার চলছে, যে বারবার প্রচারে উঠে আসছে তামিলনাড়ু, তাতে করে সম্প্রতি ভোট কুশলী প্রশান্ত কিশোর বলেছেন যে তামিলনাড়ুতে ডবল ডিজিট পেতে পারে বিজেপি, অর্থাৎ 10 বা তার বেশি আসনও পেতে পারে বিজেপি। একদমই। সেক্ষেত্রে বিজেপিকে কিন্তু তামিলনাড়ুতে খুব কম করে হলেও 5টা আসন দখল করতে হবে। এইগুলো তো হলো যে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপিকে আসন সংখ্যা বাড়াতে হবে। এবার যদি আমরা দেখি যেখানে বিজেপি বরাবরই জয়ী হয়ে এসছে, সেই আসনগুলোতেও কিন্তু আসন ধরে রাখাটা একটা চ্যালেঞ্জ। এক্ষেত্রে প্রথমেই নজর দিতে হবে মধ্যপ্রদেশে। সেখানে 29টা আসনের মধ্যে 2019 সালের নির্বাচনে 28টা আসনেই বিজেপি জিতেছিল। মানে বলা যেতে পারে যে উত্তরপ্রদেশের পরেই বিজেপি হ্যাঁ, আসন সংখ্যার দিক থেকে বিচার করলে কিন্তু মধ্যপ্রদেশকে অত্যন্ত ফোকাসে রেখেছিল বিজেপি, এবং তার ফলও হাতে নাতে পেয়েছিল। গুজরাট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিজের রাজ্য, সেখানেও কিন্তু বিজেপির মানে গেরুয়া ঝড়ই বরাবর, আমরা যে কোনো নির্বাচনে গেরুয়া ঝড় দেখেছি। গুজরাটে 26টা আসন, প্রত্যেকটাতেই জিতেছিল বিজেপি 2019 সালে। এইবার এই আসন সংখ্যাটা ধরে রাখতেই হবে বিজেপিকে। বিজেপি কিন্তু এটা বারবার বলে। 2014-তেও যখন ক্ষমতায় এসেছিল বিজেপি, যখন প্রথমবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মুখ হিসেবে লড়েছিলেন, তখনও কিন্তু এটা নরেন্দ্র মোদী বলেছিলেন যে যেন একটিও আসন যদি কম হয় তাহলেও বিরোধীরা আর কি প্রশ্ন তুলতে পারে। ফলে এক্ষেত্রে কিন্তু আপ আবার ঢোকার চেষ্টা করছে এই গুজরাটে, কারণ আপ এর আগের নির্বাচনেও, লোকসভা নির্বাচনেও আপ লড়েছে এবং বিধানসভা নির্বাচনেও লড়েছে, সেখানে তুলনামূলকভাবে আপ সামান্য হলেও ভালো ফল করেছিল। বর্তমানে যা রাজনীতির অবস্থা দেখা যাচ্ছে, উথাল পাতাল হচ্ছে, সেক্ষেত্রে আপ এই রাজ্যে আসন সংখ্যা বাড়াতে পারে কিনা সেইটাও কিন্তু নজরে রাখতে হবে। আম আদমি পার্টির কথা যখন বলছিস, তাহলে পাঞ্জাবের কথা তো আমরা ভুলতে পারি না, কারণ পাঞ্জাবে কিন্তু নতুন করে আপ যে সংগঠন তৈরি করেছে তার একটা প্রভাব ভোটে থাকবে, এটা কিন্তু আশা করাই যায়। সেক্ষেত্রে আপ কিন্তু এই পাঞ্জাবেও একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বিজেপির জন্য, কারণ এমনিতেই গত লোকসভা নির্বাচনের 19-এর লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে যদি আমরা নজর রাখি, সেখানে দেখব মাত্র 2টি আসন পেয়েছিল বিজেপি, কিন্তু তখন শিরোমণি আকালি দল বিজেপির সঙ্গে ছিল। এইবার কিন্তু শিরোমণি আকালি দল একটা ফ্যাক্টর হতে পারে বিজেপির ভোটের ক্ষেত্রে। একদমই, কৃষি আইন একটা চ্যালেঞ্জ হতে পারে। পাশাপাশি আপ রয়েছে, শিরোমণি আকালি দলও সঙ্গে নেই। ফলে পাঞ্জাবের দিকে কিন্তু একটা আলাদা করে গুরুত্ব দিতে হবে এই সংখ্যা মেলাতে গেলে বা এই বড় জয় পেতে গেলে, এটাও কিন্তু মনে করা হচ্ছে। আর তারপর রয়েছে তোমার এই দক্ষিণের রাজ্যগুলো তো রয়েছে। বললে তাহলে দিল্লির কথাটাও একটুখানি বলো, যে দিল্লিতেও কিন্তু যে 7টা আসন রয়েছে তার প্রত্যেকটাতেই বিজেপিকে জেতার লক্ষ্যমাত্রা রাখতে হবে, তবেই বিজেপি এই নিজের 350 আসন সংখ্যা এবং কেন্দ্রে এনডিএ জোটের 400 আসন সংখ্যার লক্ষ্যমাত্রা পার করতে পারবে। এবং এবারে কিন্তু দক্ষিণের দলগুলোর মধ্যে এআইডিএমকে বিজেপির সঙ্গে নেই, যদিও গত লোকসভা নির্বাচনে খুব বড় আসন সংখ্যা কিছু যোগ করতে পারেনি এনডিএতে, কিন্তু তাও এটা একটা গুরুত্বপূর্ণ দল। আমরা জানি যে দক্ষিণের রাজনীতিতে এআইডিএমকে গুরুত্ব কতটা, সেই এআইডিএমকে কিন্তু এবারে সঙ্গে নেই। আর আমরা তামিলনাড়ুর কথা বোধহয় বললাম, আমরা কর্ণাটকের কথা বা কেরলের কথা বলিনি। কেরলে তো বিজেপির খাতা শূন্য, একদমই খাতা শূন্য। ফলে সেইগুলোতে কিন্তু বিজেপি আলাদা করে একটা যোগ দিলে সেখান থেকে কিছু আসন সংখ্যা বাড়তে পারে, এরকমটাই মনে করা হচ্ছে।
তবে হিসেব যখন কষতে বসেছি তখন এবারের আসন বন্টনটাকেও একটু দেখে নিতে হবে যে কতগুলো আসনে বিজেপি লড়ছে আর কতগুলো আসন শরিকদের জন্য ছাড়া হয়েছে। এই সংখ্যাটা মোটামুটিভাবে এনডিএ স্পষ্ট করে ফেলেছে, এনডিএ জোটের মধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে এবং সব রাজ্য মিলিয়ে বিজেপি 446টা আসনে একা লড়ছে, শুধু বিজেপি লড়ছে। এছাড়া জোট শরিক হিসেবে টিডিপি, যে কথাটা ইপসা একটু আগে বললো যে টিডিপি এবার এনডিএতে যোগ দিয়েছে, আগের বার ছিল না, সেই টিডিপিকে দেওয়া হচ্ছে 17টি আসন ছাড়া হয়েছে টিডিপির জন্য। জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের দল, তাদেরকে ছাড়া হয়েছে 16টা আসন। আর শিবসেনা অর্থাৎ এই যে একনাথ সিন্ডের যে শিবসেনা, যাদেরকে আসল শিবসেনা বলে চিহ্নিত করা হয়েছে, সেই শিবসেনাকে দেওয়া হচ্ছে 13টি আসন। এছাড়া দক্ষিণের দল পিএমকে 10টি, এলজেপি 5টি, এরকমভাবে আসন বন্টন করা হয়েছে। তবে এই সংখ্যা যদি সত্যি এই হিসেব মিলিয়ে যদি 400 পার করতে পারে, যদি তৃতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসে এবং এই মেজরিটি নিয়ে আসে, তাহলে সেটা বোধহয় এই দেশের জন্য প্রথমবার হবে না। একদমই। তার কারণ 1984 সালে যখন ইন্দিরা গান্ধীর হত্যা হয় সেই সময় কিন্তু কংগ্রেস একাই 400 আসন পার করেছিল। অর্থাৎ মোদী সরকার যে টার্গেটটা রেখেছে যে নিজেরা 350 আসন পার করবে এবং এনডিএ জোট 400 আসন পার করবে, কংগ্রেস কিন্তু সেই রেকর্ডটাও বহু যুগ আগেই ভেঙে ফেলেছে। কিন্তু এইবার দেখতে হবে যে বিজেপি এই লক্ষ্যমাত্রাটা পূরণ করতে পারে কিনা। এক্ষেত্রে তন্নিষ্ঠা দিমা একটা খুব ইন্টারেস্টিং কথা বলি। ভোট কুশলী প্রশান্ত কিশোর তিনি বলেছেন যে বিজেপি যে এই 400 আসন পারের লক্ষ্যমাত্রাটা বলছে, এটা পুরোটাই একটা সাইকোলজিক্যাল গেম। কিভাবে একটুখানি ব্যাখ্যা করা যায়। প্রশান্ত কিশোর বলছেন যে বিজেপি এই 400 আসনের যে লক্ষ্যমাত্রাটা স্থির করে দিচ্ছে, প্রত্যেকটা প্রচারে গিয়ে বলছে যে আপকিবার 400 পার, অর্থাৎ মানে তারা কনফিডেন্ট যে 400 আসন আমরা পার করবই। এটা কিন্তু বিরোধীদের অ্যাকচুয়ালি মনোবল ভেঙে দিচ্ছে। কারণ যখন ধরুন আপনার সামনে কেউ রয়েছে, সে বলছে আমি পরীক্ষায় 100 পাবই, আপনার তো তখন মনে হবে তার মানে ওর প্রস্তুতি এতটাই ভালো যে ও 100 পাবে, আর আমার প্রস্তুতি তাহলে হয়তো সেরকম ভালো নেই, আমি 50টুকু পাবো। তো বিরোধী দল মানে কংগ্রেস বলুন বা বাকি যে সমস্ত দল, বিভিন্ন আঞ্চলিক দল রয়েছে, তাদের সবার একদমই ইন্ডিয়া জোটের মনের ভেতরে কিন্তু এই বিষয়টাই ঘুরছে যে বিজেপি এতটা কনফিডেন্ট যে তারা বলছে 400 আসন পার করে ফেলবে 543টা আসনের মধ্যে। তার মানে বিজেপির প্রস্তুতি খুব ভালো। আর এদিকে ইন্ডিয়া জোট তো টালমাটাল, কখনো এ বলছে যে আমি এই জোটে রয়েছি, কেউ বলছে যে না আমরা রাজ্যে জোটে নেই, আবার কেন্দ্রে জোটে রয়েছি। এই টালমাটাল পরিস্থিতিতে এটা কিন্তু বিজেপির জন্য আবার খুব প্লাস পয়েন্ট হয়ে গেছে। মানে শুধুমাত্র যে তারা এই লক্ষ্যমাত্রাটা সেট করছে তা নয়, তার সঙ্গে বিরোধীদের মনোবল ভেঙে দিতেও এই 400 পারের টার্গেটটা ভীষণভাবে বারবার করে একটা কাজ করছে, এরকম কিন্তু মনে করছে যারা রাজনৈতিক বিশ্লেষক তারা। একদমই। এবার দিনের শেষে এই 400 পারের লক্ষ্যমাত্রা পার হয় কিনা তা তো ভোটের ফল প্রকাশ করার পরেই জানা যাবে। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।